নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়ার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এত গরম পড়েছে না, বাগানের গাছে জল দিয়েও কিছু কাজ করছে না, মানে গোলাপ ফুলগুলো ফুটছেই না। বলছে আমরা আর পারছি না এত গরম সহ্য করতে। এই কৃত্রিম উপায়ে জল দিয়ে এদের আর কিছু হচ্ছে না। এরাও বলছে যে আকাশ থেকে যদি একটু বৃষ্টি হয় তবেই আমরা একটু নিঃশ্বাসটা নিতে পারবো। ভোরবেলায় ফুল তুলতে গিয়ে গাছেদের মনের দুঃখের কথা শুনতে গিয়ে আমারও মনটা খুব খারাপ হয়ে গেল। কি করব, আকাশ থেকে যদি বৃষ্টি না হয় কি করার আছে? ওদেরও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। যাই হোক, এই গরমে হাঁসফাঁস করতে করতে ওদের মতন আমিও চলে এলাম রান্নাঘরে আরেকটু বেশি হাঁসফাঁস করতে। ননির স্কুলের টাইমও হয়ে আসছে, তাই ঝটপট করে ওকে স্কুলে টিফিনটাও রেডি করে দিচ্ছি। আজকে ওর পছন্দের একটা টিফিন দিচ্ছি, সেটা হচ্ছে বেবি কর্ন। ও কর্নটা খেতে খুব ভালোবাসে। কিছুই না, একটুখানি বাটার দিয়ে, অল্প একটুখানি গোলমরিচ দিয়ে, নুন মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে ব্যাস ওই ও দিব্যি হাসি মুখে খেয়ে নেয়। খুব ভালো লাগে খেতে। একটা টিফিনে নিয়ে চলে যাবে। আর সকালে ব্রেকফাস্টে তো প্রতিদিনই মোটামুটি ডালিয়া খায়, কিংবা কোনো দিন চিড়ে দিয়ে দিতে। আজকে একটুখানি দই আমার চিড়ে মেখে একসাথে দিয়ে দিলাম, খেয়ে নেবে। দেখেছো, এত কথা বলতে বলতে আসল কথাটাই বলতে ভুলে গেছি। আসলে আজকে সকাল থেকে একটু তাড়াহুড়ো করে কাজগুলো সারছি। তার একটা কারণ হচ্ছে আজকে একটা জায়গায় যাব, অনেক পুরনো একটা মন্দির, প্রায় কিছু কম শতাব্দী প্রাচীন বলতে পারো। সেই মন্দিরটা ভীষণ জাগ্রত, ভীষণ পুরনো, এবং গেলেই একটা মন ভালো করা পরিবেশ হয়ে যায়। তো সঙ্গে থাকো, তোমাদের সবাইকে দেখাবো আমি কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি এবং সেখানে কি ঠাকুর রয়েছে। তো তোমাদের সাথে চাটাও খেয়ে নিলাম। ঘরে স্নান, পুজো, রান্না সব কিছু সারা হয়ে গেছে। নীলমণিবাবুকে স্নান সারিয়ে দিলাম, রেডি করিয়ে দিলাম একদম। এবার ওকে একটুখানি ভাত খাইয়ে দেবো। আজকে রান্না একেবারেই সাদামাটা করেছি, কারণ যেহেতু বললাম না আমি আজকে যাবো এক জায়গাতে, তো সেই জন্য একটুখানি ডাল আলু পোস্ত ভাতই করে দিচ্ছি সবার জন্য, আর কিচ্ছু করে নিই। সব কিছু সেরে সেরে ফাইনালি বেরোতে পারলাম। যাই হোক, বেরিয়েও পড়েছি আমি। এই দেখো, বললাম না আমি একটা জায়গায় যাব, একটা মন্দিরেতে। দেখতে পাচ্ছ সাইনবোর্ডেতে লেখা রয়েছে, হ্যাঁ ঠিকই, রাড়েশ্বর শিব মন্দির। এটা একটা শিব মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দির, বহু বহু বছরকার পুরনো। আর যে জায়গাগুলো তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ না, একসময় পুরো জায়গাটাই লোক মুখে শোনা আর কি, পুরো জায়গাটাই ঘন জঙ্গল ছিল, একেবারে ঘন জঙ্গল। মানে মানুষের তো কোনো চিহ্নই থাকতো না প্রায়, শুধুমাত্র শিব মন্দিরটুকুই ছিল। কেউ যদি কোনো অকেশানে এখানে আসতে চায়, মানে শিবের যা যা পুজো হয় আর কি, সেই সমস্ত অকেশানে যদি কেউ আসে না, তাকে মোটামুটি গর্ভগৃহে ঢোকার জন্য 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এত ভিড় হয়, এত ভিড় হয়। এর আগে আমি বহুবার গেছি বাবা রাড়েশ্বরের দর্শনের জন্য। তো যখনই এসেছি তখনই বিশাল একটা লম্বা লাইনের পিছনে আমাকে দাঁড়াতে হয়েছে। কিন্তু আজ হঠাৎ দেখলাম, মানে অবাকই লাগলো যে একেবারেই ভিড়টা কম। যাই হোক, ভালোই হলো, তোমাদেরকে খুব ভালো করে আমি দেখাতে পারলাম বাবা রাড়েশ্বরকে। তা না হলে গর্ভগৃহেতে ঢোকা যায় না, এত ভিড়। মন্দিরের পাথরগুলো কিন্তু সেই তখনকার সময়কালের, দেখলে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এটা অনেক অনেক বছরকার পুরনো কিন্তু একটা তৈরি করা মন্দির। ঠিক আছে, তো যতটা পারলাম তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আজকে পুজো দিয়ে মনটা খুব ভালো লাগলো। আসলে এতটা ফাঁকা পাবো আমি নিজেও আশা করিনি। সবসময় একটা ভিড় থাকেই থাকে এখানে। এই মন্দির চত্বরে বসলেই না মনটা খুব ভালো হয়ে যায়। পরিবেশটা এত নির্মল, এত শান্ত, এত ঠান্ডা, না আসলে বুঝতেই পারবে না, এত ভালো লাগে এইখানটা। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই মন্দিরে যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গের সাথে কিন্তু আমার বাড়ির, অর্থাৎ আমার শ্বশুর বাড়ির বহু বছরকার পুরনো একটা যোগসূত্র রয়েছে। সেই যোগসূত্রটা কি, সেটা আমার পরবর্তী কোনো একটা ব্লগে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ততক্ষণে সবাই ভালো থেকো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা।